না না, ওটা তখন আমারটা না ভুল করে চালিয়ে দিয়েছিলাম, আমি চেক করছিলাম ওর সাউন্ডটা তখন মোবাইলে চালিয়ে দিয়েছি। ও ঠিক আছে, তুমি নিচু করো, তুমি তো একটু মাথাটা নিচু করো। আমারটা হ্যাঁ, আর পারবো না ভাই, তুই আমার মোবাইলে ঢুকে যাবে। রেডি সবাই? হ্যাঁ। সেটার জন্য এই ঠিক আছে, আমি যেটা বলেছি এইভাবে আওড়াতে যাবে চলো। শুরু থেকে যাই দেখুন না, শুরু করো। দাঁড়াও, কে শুরু করবে? দেখুন না, কে শুরু করবে? বলবো? আমার লাইফে এতদিন ধরে যা যা হয়েছে, মানে শুরু থেকে সবাই সবটা জানে, ভালো খারাপ যা যা হয়েছে। তো বাট এখনো অব্দি যেটা আমার সাথে ঘটে চলেছে, মানে আমি এখন যা করছি বা করে চলেছি, হয়তো লিগালি আমি এত কিছু করতাম না, তো যদি অপোনেন্ট মানে যারা অপোজিটে আছে তারা যদি থেমে যেত। বাট স্টিল এখনো অনেক কিছু চলছে যেটা হচ্ছে সব দিক থেকেই আমাকে হার্ম করছে, মানে হয়তো সেটা আমার ভালো লাগছে না। তো তার জন্য আমি বেশ অনেক মানে কিছু স্টেপ আমি নিয়েছি, যেটা আমার জরুরি মনে হয়েছে। আমি সবার সাথে আলোচনা করে কিছু স্টেপ নিয়েছি। তো সেটা আমি ডিটেলসে আমার থেকে ভালো আমার মানে লয়ার যারা এখানে আছে, শুভম কাঞ্জিলাল আর দিব্য মুখার্জি, ওনারা বলবেন ওনাদের মতো করে। তো তোমার বলো। আচ্ছা, নমস্কার, আমি অ্যাডভোকেট শুভম কাঞ্জিলাল। ব্যাপারটা শুরু হয় দেবলীনা নন্দী এবং প্রবাহ নন্দী, এদের বিয়ে হয় 2024 সালের ডিসেম্বর মাসে। জোরে 2024 সালের ডিসেম্বর মাসে এদের বিয়ে হয় এবং ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ম্যারেজ ওনার ওপরে মানসিক এবং শারীরিক অত্যাচার শুরু হয়। বিয়ের দিন থেকে শুরু করে বিয়ের দিন দেবলীনা নন্দীর মাকে গায়ের রং তুলে কথা, বিভিন্ন কথা, সাইড কমেন্ট করা হয় এবং হানিমুনে পর্যন্ত, হানিমুনে থাইল্যান্ড যাওয়া হয়েছিল, থাইল্যান্ডে গিয়ে প্রবাহ নন্দী ড্রাঙ্ক হয়ে গায়ে হাত তোলে, মারধর করে। সেটা 2025 সালের এপ্রিল মাসের কথা। এবং তারপরে বিভিন্নভাবে নানাভাবে মানসিক এবং শারীরিক অত্যাচার। প্রবাহর একটা সমস্যা ছিল শুরু থেকেই, ও হচ্ছে অ্যালকোহলিক অ্যান্ড ড্রাগও অ্যাবিউজ করে। সেই জিনিসগুলো আমরা বিভিন্ন তথ্য অনুযায়ী পেয়েছি, সেটা আমরা কোর্টকে জানাবো বিভিন্ন এভিডেন্সের মাধ্যমে। এবং বেশ কিছু ভিডিও এবং অডিও ক্লিপও আমাদের কাছে আছে, যেগুলো আমরা কোর্টে প্রডিউস করব, যেখানে কিনা ভায়োলেন্সটাকে আরো ভালোভাবে বোঝা যাবে কি হয়েছে ওনার প্রতি। 2024 সালের আগস্ট মাসে ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে নিউ টাউনের রেন্টেড অ্যাপার্টমেন্ট থেকে বার করে দেওয়া হয়। ওখান থেকে শুরু হয় একটু আইনের ব্যাপারটা। চন্দননগর থানা, সোনারপুর থানা এবং নিউ টাউন থানা, তিনটে থানাতেই 2024 সালের আগস্ট মাসে জিডি করা হয়েছিল। এবং তারপরে এক মাস পরে প্রবাহ নিজে থেকেই দেবলীনাকে আবার ফিরে নিয়ে যায়। এবং তারপর থেকে এতভাবে মানসিক অত্যাচার করা শুরু করে যে দেবলীনা বাধ্য হয়ে জানুয়ারি মাসে 2026 সালে একটু অ্যাংজাইটি পিলস ওভারডোজ হয়ে একটু সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করে। মানসিকভাবে এতটাই ফোর্স করা হয়েছিল ওইদিকে, কারণ দিনের পর দিন এই কথাগুলো প্রবাহর ফ্যামিলির দিক থেকে আসতো যে তুমি কেন মরে যাও না, তুমি কেন এখনো মরছো না, তুমি মরলে আমাদের সবার লাইফ ইজি হবে। তো সেই জিনিসটা ধরে রাখতে না পেরে জানুয়ারি মাসে এই ঘটনাটা ঘটে। জানুয়ারি মাসে সোনারপুর থানায় একটা এফআইআর করা হয়। সেই এফআইআরে সেকশন 85 অফ বিএনএস এবং সেকশন 316 অফ বিএনএস, মানে যেটা কিনা পুরনো আইনে আইপিসিতে 498A এবং 406 ছিল, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এবং মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ক্রুয়েলটি এগেনস্ট ওয়াইফ আর ওম্যান। তো তারপরে জিনিসপত্র রিকভারি নিয়েও আমাদের অনেক রকম সমস্যা হয়। চন্দননগরের জিনিস রিকভার করা নিয়ে থানার দিক থেকে আমরা খুব একটা কোঅপারেশন পাইনি। তারপরে আলটিমেটলি এই মাসেই চন্দননগর থেকে রিকভার হয়, বাট মেন যে সব কটা শ্রীধন আর্টিকেল সবগুলো কিন্তু এখন অবধি রিকভার হয়নি। একটা মেন যেটা শ্রীধন আর্টিকেল, যেটা গিফট পেয়েছিল বিয়েতে, মানতাসা, এবং একটা গলার হার মোটা চেন 15 গ্রামের, সেটা ফেরত দিতে ওরা রিফিউজ করে দেয়। 69 গ্রামস, মানে অনেকটাই, মানে ওটাই আর কি
ওরা দিতে চায় না। তো সেইটার জন্য সেটা আমরা আইনিভাবে যা কোর্টে করার করব, এবং তারপরে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স কেসও করি। কিন্তু ইন বিটুইন এসবের আগেই প্রবাহ নন্দীর দ্বারা একটা চন্দননগর কোর্টে জুডিশিয়াল সেপারেশন কেস ফাইল করা হয়। মানে কোর্টের অর্ডার অনুযায়ী ওরা জুডিশিয়ালি সেপারেট থাকতে চায়। বাট দেবলীনা শুরু থেকেই সংসারটা টিকিয়ে রাখতে চেয়েছিল। ও শুরু থেকেই চেয়েছিল যাতে সংসারটা না ভাঙে, সংসারটা যাতে চলে, কন্টিনিউ হয়। কিন্তু ওদের দিক থেকে কোনো রকম কোনো এফার্টস আসেনি। এবং শুধুমাত্র প্রবাহ নন্দী নয়, প্রবাহ নন্দীর মা এবং বাবা বিভিন্নভাবে এগুলো অনেক ভিডিও প্রডিউস করবে। পুরোনো কিছু ছবি বা ভিডিও দেখলে বুঝতে পারবেন, শোতে যেত, প্রমোশনে যেত, কালচিটে দাগ থাকতো মুখে, মেকআপ করে সেগুলো ঢাকা হতো। বাট অনেক আই উইটনেস আছে যারা দেখেছে দিনের পর দিন এই জিনিসগুলো। এগিয়ে আসবে কিছু তারা এগিয়ে আসবে, হ্যাঁ, তারা আই উইটনেস, তারা কোর্টে গিয়ে এভিডেন্স দেবে, নিশ্চয়ই দেবে। এবং আমরা আরেকটা এফআইআর করি, সেকেন্ড আরেকটা এফআইআর হয় এই মাসে 13 তারিখে। সেটা হচ্ছে ডিফেমেশন, এবং সেকশন 76ও আছে ওখানে বিএনএস এর, যেটা কিনা নন বেলেবল অফেন্স। সেটা মেনলি করা হয় একটা ভিডিও কয়েকদিন আগে ফেসবুকে প্রবাহ নন্দীর মাধ্যমে অন্য একটা প্রোফাইল থেকে আসে, যেখানে কিনা ভিডিওটাকে পুরো অন্যভাবে দেখানো হয় যে দেবলীনা নন্দী নাকি ড্রাঙ্ক ছিল। ওখানে প্রবাহই ভিডিওটা করে, প্রবাহের মাধ্যমে আসে, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। ওখানে হাত দেখা যাচ্ছে, উল্টো দিকে টিভি স্ক্রিনে ওর মুখটাও দেখা যাচ্ছে। ওখানে সামনে একটি আই উইটনেসও ছিল, পায়েল নস্কর, না পায়েল নস্কর বলে। ওটা ঘটনাটা পুরো ছিল হচ্ছে প্রবাহ অ্যাকচুয়ালি, যেহেতু ও পাইলট, ওর টাইম থাকে যে অ্যালকোহল কনজিউম করার তো একটা টাইম ব্যারিয়ার থাকে, লিমিটেশন থাকে। তো ঘড়ি দেখে ওইভাবে ও ড্রিঙ্ক করতো। পরের দিন সকালে যদি ফ্লাইট থাকতো, মদ তো রেগুলার খেতেই হবে, পরের দিন সকালে যদি ফ্লাইট থাকতো, জেনারেলি 24 ঘন্টার আগে খাওয়া যায় না, তো তার আগের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ও ড্রিঙ্ক করা স্টার্ট করে দিত। তো ড্রিঙ্ক করে হাত মোচড়ানো, কনুই দিয়ে ঠেলে দেওয়া, ইনফ্যাক্ট বারান্দা, তোমাদের কত ফ্লোরে ছিল? 6 ফ্লোরে না? 6 ফ্লোরে বারান্দা থেকে অনেকবার ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং ওই মেয়েটি পুরোটাই জানে যে আই উইটনেস ছিলেন পায়েল নস্কর ওখানে ভিডিওটাতে। বাট ভিডিওটাকে কমপ্লিটলি ডিফারেন্ট পোর্ট্রে করে সোশ্যাল মিডিয়াতে করা হয়েছে, তাই জন্য একটা নন ভেলেবল সেকশনে এফআইআর হয়েছে। এবং অ্যাকাউন্টগুলো আই গেস হয়ে গেছে, এতদিনে রিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এবং আরো কিছু অ্যাকাউন্ট আমাদের নজরে আছে যারা মানে একদমই ডিফেম করার জন্য, শুধুমাত্র কাজের জায়গাটা হ্যাম্পার করার জন্য দিনের পর দিন বাজে বাজে এগেনস্টে কমেন্ট সেগুলো চালাচ্ছে। এবার আইনের ব্যাপারটা, আজকে একটা হিয়ারিং ছিল ডোমেস্টিক ভায়োলেন্স মামলায়, এবং ওটার ডেটও আছে 4 জুলাই। এবং বাকিটা নিয়ে কি সেটা দিব্য মুখার্জি বললেন, অ্যাডভোকেট। আজকে যখন একজন মহিলা তাকে প্রতারণার শিকার হতে হয় তার শ্বশুরবাড়ির দিক থেকে, একটি আইন আছে, প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005। সেই আইনের মারফতে সে যে অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি সেগুলোকে তিনি ইউটিলাইজ করতেই পারে, মামলা আদালতের কাছে যেতেই পারে। আর আইনে এটাও লেখা আছে যে সেকশন 23 একটা ইন্টারিম অর্ডার হয় যে যতদিন মামলাটা চলবে সে মহিলার প্রোটেকশনের জন্য কি করা যেতে পারে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট গত পরশু দিন একটা ঘটনা কিন্তু ঘটেছে, যেটা খুব মর্মান্তিক। ওনার গাড়িকে রীতিমতো চন্দননগরে ফলো করা হয়েছে, যেখানে কিনা ওনার শ্বশুর বাড়ি। আমরা থানাতে ভিডিও করেছি, থানাও কি উত্তর দেবে, কি তদন্ত করবে তারাও কিন্তু কন্ডাক্ট করছেন ইনভেস্টিগেশন। কিন্তু আজকে দাঁড়িয়ে কোর্টকে কেন অ্যাপ্রোচ করা, তার পেছনে এটাই কারণ যে সেকশন 18 প্রোটেকশন অর্ডার যাতে কোর্ট দেয়। আরো অ্যাপ্রোপ্রিয়েট রিলিফস আমরা চেয়েছি। আজকে পার্ট হিয়ারিং হয়েছে, বাইরে ঝড় বৃষ্টির জন্য কিছু বারের সদস্যরা আজকে রেজলিউশন রেখেছিলেন, যার ফলে পুরো হিয়ারিংটা হয়নি। কিন্তু এটা একটা বলা দরকার যে দুটো এফআইআর হয়ে গেছে, একটা মামলা হয়ে গেছে। ভদ্রলোক যেখানে প্রবাহ নন্দী যেখানে জুডিশিয়াল সেপারেশনের জন্য প্রেয়ার করেন, এমন একটা কারণে সেখানে ওনাকে আলাদা করতে হতে বাধ্য হয়েছে, কারণ প্রতারণতা সেই চরমে গেছিল। সেখানে কিন্তু উনি জুডিশিয়াল সেপারেশন যে প্রেয়ার করেছেন, মহামান্য হাইকোর্ট কিন্তু স্টে অর্ডার দিয়েছেন, গ্রান্ট করেছেন। আর আজকেও সাহেব পার্ট হিয়ারিং করলেন বারুইপুরে এসিজিএম সেকেন্ড কোর্ট। আশা করি 4 জুলাইতে স্যার সাহেব একটা অর্ডার দেবেন। দেবলীনা যে অভিযোগগুলো আনা হলো তাতে অ্যাটেম্প টু মার্ডার ক্লিয়ারলি মানে বোঝা গেল আজকে আমরা যেটা শুনলাম।
একটু যদি তোমার মুখ থেকে বলো এবং তারপরে অ্যাটেম্প টু মার্ডারের কোনো এফআইআর এখন অবধি হয় না, কিন্তু উনি যেটা বললেন ওই ফেলে দেওয়া বা দেখুন, ধাক্কা মেরে ফেলে দেওয়া ক্যান বি ইন্টারপ্রেটেড ইন মেনি ওয়েজ। আমার আজকে মাথা গরম হয়ে গেলেও আমি কাউকে ধাক্কা মেরে ফেলতে পারি, আমি কাউকে প্ল্যান করেও দেখতে পারি টেবিলের কোনোটা তার মাথায় লাগবে, আই ক্যান পুশ দেম। ইন্টেন্ট ম্যাটার্স। অত্যাচারী ইন্টেন্টটা ছিল, ফোন করে দেওয়ার ইন্টেন্টটা আই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি। হাউএভার ক্রুয়েলটিতে আপনি যদি একবার ভালো করে আইনটা পড়েন 498A, the cruelty should amount in such a manner that the wife is compelled to take her own life. That can even be a result of mental cruelty as exerted by her mother-in-law, and এটা কিন্তু প্রাইম অফেসে কিন্তু রিভিল করছে। হ্যাঁ, ডিউরিং দ্য কোর্স অফ টাইম কোর্ট কি রায় দেবে না দেবে, দ্য কোর্ট ইজ আট ডিসক্রিপশন। We are nobody to state anything. We can prefer an appeal, or if we are aggrieved by any choice of the court or any decision of the court, we can prefer a higher forum. That option we have available. দেবলীনা ভালো বলতে পারবে। এবং আমি একটা কথা বলার আছে আমার, দুটো এফআইআর যখন হয়েছে একজনের নামে, সে ঘুরে বেড়াচ্ছে, আজকে আসেনি নি। আজকে এত কোর্টে টাকা আসেনি। আমরা ওনার পাসপোর্টটা সিজ করার জন্য আমরা চালাচ্ছি কোর্ট থেকে, যে উনি যাতে অ্যাবসকন্ড না হতে পারে, ক্রিমিনাল প্রসিডিং গুলোকে যাতে উনি বাইপাস না করে অন্যান্য দেশে গিয়ে সেটেল না হতে পারে, কারণ উনি চেষ্টা করছেন। অলরেডি বিয়ের মানে যখন একসাথে থাকতে এরকম কিছু বলে রেখেছিল যে আমার তো কিছু হবে না, আমাকে কেউ ছুতে পারবে না। এটা আমরা বলছি না, এটা ওনার কন্ডাক্ট বলছে, ওনার কন্ডাক্ট। তো আমার মনে হয় এয়ার ইন্ডিয়ারও ব্যাপারটা দেখা উচিত যাতে উনি ফ্লাই আর না করতে পারেন। কারণ দেখুন, যার একটা দুটো মানুষের একটা সংসার যে চালাতে পারছে না, সে 200-300টা প্যাসেঞ্জারকে নিয়ে প্লেন কি করে চালাবে, এটা নিয়ে আমার সন্দেহ আছে। দেবলীনা কিছু বলে। আমি তো এতদিন ধরে বলছি আমার এই বিষয়টাতে এখন এক্স্যাক্টলি আমার আর কিছু বলার নেই, কেন যা বলার আমি বলে ফেলেছি। এবার অনেকের জানার ছিল, মানে যারা এতদিন ধরে সবাই ছিল আমার, মানে এখনো অনেকে আছে যারা আমাকে সাপোর্ট করছে, পাশে আছে, তো তাদের জানার ছিল যে এত কিছু হয়ে গেছে আমি কেন লিগ্যাল স্টেপ নিইনি। তো আমার এই বক্তব্যটা এই জন্য যে আমি কি করেছি, কেন সেটা আমার থেকে ভালো ওনারাই বলতে পারবেন। তো যা লিগ্যাল স্টেপ নিয়েছি, ইভেন অগাস্টেও যেমন বললো যে অগাস্টে অলরেডি আমার জিডি করা ছিল, মানে এটা হচ্ছে আমি দেখো এখনো অব্দি আমি একটা কথাই বলছি, আমি তো সংসার করতে চেয়েছিলাম, আমি লাস্ট মোমেন্ট অব্দি তাই চেয়েছিলাম। তো আমি তো আর মানে এই যে একটা অন্য মোমেন্টের ভিডিও, সেই মানে আমি তখন কাঁদছি বা কি করছি হোয়াটএভার, যা আমার একটা ব্যক্তিগত ভিডিও, আমি তখন মানে আমার তো সেই বোনটি ছিল আমার সাথে ওখানে, আমার জামা কাপড় ঠিক ছিল না, যদি আমাকে ভালোবাসতো বা আমাকে ওয়াইফ মনে করতো, আই ডোন্ট থিঙ্ক যে ওই ভিডিওটা অন্য করে সোশ্যাল মিডিয়া পাবলিশ করতে পারতো। ওর যদি মনে হতো এটা আমার এগেনস্টে কোনো উইটনেস বা এভিডেন্স আর কি আমার এগেনস্টে, তাহলে সেটাকে কোর্টে ইউজ করতো, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু আমার এই জামা কাপড় ঠিক নেই, আমি ওখানে বসে কাঁদছি, আর ইভেন ওখানে আমি কেঁদে কেঁদে এটাই বলছি যে আমার রোজ মরতে ভালো লাগছে না, আমি একবারে মরে যাবো, এগুলো মানুষ তো আর নর্মালি বলে না, রাইট? তো ওইটাকেও পাবলিশ করেছে, ইভেন ইন্টারভিউতেও বলছে যে আমি বউকে ভালোবাসি বা বউয়ের সম্মানহানির জন্য কিছু বলতে চাইনি। কি সম্মান রাখলো মানে এরকম ভিডিও ছেড়ে? দেখো আমি জানুয়ারি থেকে অনেক কথা বলেছি, আমি আমার বাড়ির লোক বলেছে, সবাই মিলে বলেছি, ওর যদি বলার থাকতো বলতো, বাট এইটা করে না মানে সম্মানটা কোথায় রেখেছে আমি জানি না। যদি দরকার পড়তো কোর্টেই দেখাতো, বাট সেটা সোশ্যাল মিডিয়া ছেড়েছে, তো সেখানে আমার এখন আর কিছু বলার নেই। এখন যেটা এই ব্যাপারটা টোটাল ব্যাপারটা যা বলার ওনারাই বলবেন, অফিসিয়ালি বলবেন, তো এই জন্য। আচ্ছা, ভেরি রিসেন্টলি একটা ইন্টারভিউতে দেখা গেছে প্রবাহ একটা স্টেটমেন্ট রেখেছে যে তুমি তাকে থাপ্পড় মেরেছিলে, মানে চর পর্যন্ত মারা হয়েছে, এবং ওদের বাড়ির তরফ থেকে কোন রকম মানে কোনো এরকম স্টেটমেন্ট ছিল না যে তোমাকে তোমার মা আর সংসারের মধ্যে কাউকে চুজ করতে হবে। তাহলে সেটা নিয়ে তুমি কি বলবে? একটা জিনিস একটু আমি ইন্টারাপ্ট করছি, সরি। যদি বউ মারে, ওয়্যার ইজ দ্য রেকর্ড? আমার গাড়ি যদি রাস্তায় হালকা স্ক্র্যাচ করে, আমি তো থানায় গিয়ে জিডি করবো। এখানে বউ চর মেরে দিল আর একটা জিডি পর্যন্ত হলো না। হাউ মাচ অফ ইট ইজ বিলিভেবল? আর আমাদের কাছে উইটনেস পর্যন্ত করবোরেট করবে যে কতটা কাল ছেটে। প্রমাণ তথ্য, মুখের কথা বিশ্বাসযোগ্য নাকি প্রমাণ তথ্য, কোনটা? দেবলীনা বল। আমি এখন এর নিয়ে কিছু বলতে চাই না। আর সব থেকে বড় কথা, আমি প্রচুর মুখের ভাষা শুনেছি, মানে আমি ভাষাগুলো এখন বলতে চাইছি না। আমি এর আগেও অনেকবার চিৎকার করে বলেছি যে আমাকে এরকম ভাষায় সম্বোধন করা হতো। আমার বাবা মার শিক্ষা, বাবা মাকে নিয়ে আমি ঘুম থেকে ওঠার পর থেকেই গাড়ি গুচ্ছের কথা শুনতাম, আমি সেইভাবেই শুনে এসছি। আমার মায়ের গায়ের রং নিয়ে, ইভেন মানে এই যে আরেকটা যে কোয়েশ্চেন বললে যে মাকে নিয়ে কিছু বলা হয়নি, তো
তো আমার কাছে এরকম মানে প্রুফ রয়েছে, এভিডেন্স রয়েছে, যেখানে ক্লিয়ারলি বলা হচ্ছে তুমি জানো যে আমাদের কাকে নিয়ে প্রবলেম, তুমি জানো আমাদের কাকে নিয়ে প্রবলেম, সেই তুমি তাকে নিয়ে, ইভেন সেখানে আমি বলছি তোমাদের প্রবলেম, আমার তাকে নিয়ে প্রবলেম নেই কারণ সে আমার মা, আমি এরকমও বলেছি। তো আমার কাছে প্রচুর যতটুকু দরকার আমার কাছে এভিডেন্স আছে, ঠিক জায়গা মতো আমি সেটা সাবমিট করব। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে মানসিক বা শারীরিক অত্যাচার করতো, সেটা তোমার শ্বশুর শাশুড়ি সাপোর্টিং, মানে ওটা আমি জানি। অ্যাবসলিউটলি। আর শুধু সেটা নয়, যার কারণে এই যে আজকে ডিভি অ্যাক্টে যে পার্ট হিয়ারিং মামলায় যে পার্ট হিয়ারিং হলো, সেখানে তারা দুজনেও হচ্ছে রেসপন্ডেন্টস, অপোজিট পার্টিস। প্রবাহ Absolutely. absence-এ এবং প্রেজেন্সে প্রবাহানন্দীর মা এবং বাবা, বিশেষ করে প্রবাহানন্দীর বাবা এবং মা দুজনেই কাউ কম বেশি নয়, বিভিন্নভাবে শারীরিক অনেক মানসিক খারাপ, অত্যাচার, আমি বলতে পারি ব্যাড টাচ, এরকম অনেক ধরনের ঘটনা ঘটেছে, যেগুলো কিনা একটা মহিলার জন্য সত্যিকারের মানসিকভাবে অ্যাকসেপ্ট করা খুবই ডিফিকাল্ট। হিউমিলিয়েশন অফ আ উমেন টু দি এক্সট্রিম, টু দি হাইয়েস্ট এক্সট্রিম, নাথিং এলস। দিনের পর দিন ওনাকে, যতদিন ঘর সংসার একসাথে ছিল, শুধু তো অত্যাচার তো হয়েছিল, এখন ছাড়ার পরেও তো দিনের পর দিন তারা মিডিয়াকে ডেকে এনে যত রকমের কাঁদা পাচ্ছে তারা ছিটিয়ে যাচ্ছে, যেখানে তারা কিন্তু প্রথম লিগ্যাল অ্যাকশনটা সেপারেশনে তারাই করবে, যেটা কিনা মহামান্য হাইকোর্ট স্টে করে দিয়েছে। সব থেকে বড় কথা, যদি কিছু না থাকতো হাইকোর্ট কিন্তু স্টে আনতো না, দরকার পড়লে আমরা অর্ডারটাও দেখিয়ে দেবো, অর্ডারটা বারবার দেখিয়ে দেবো। কোনো দাবি বা চাওয়া আছে সেপারেশনের? কারণ, মানে কারণ কি, মানে সেটা কি বলেছে কখনো, বা আগেও কখনো এমনি সেটা কিছু বলেছে যখন ঝগড়া হতো বা এরকম? সেপারেশনে অ্যাপ্লিকেশনে মেইনলি যেটা টার্গেট করা হয় দেবরানন্দীর মাকে, যেটা কিনা কমপ্লিটলি ফলস, যে দেবরানন্দীর মা নাকি বারবার সংসারে ইন্টারাপ্ট করতো, মাঝখানে নাক গলাতো, কিন্তু দেবরানন্দীর মা তো থাকতোই না একসাথে। না কাজের না না, জায়গা ছাড়া। থাকতেন ওনারা, জায়গায়- ওনারা মানে ওনার মা আসতেন না, শাশুড়ি মা বরঞ্চ আমি আসতেন। আমি এখানে একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার মা হচ্ছে এরকম না যে বিয়ের পর থেকে হঠাৎ করে উদয় হয়েছে, সে তো ছিল আমার লাইফে, ইভেন ছোট থেকে এখনো অবধি ছিল, আমার এখনো অবধি আমার যেখানে যেখানে কাজের জায়গা, যেখানে তাকে দরকার পড়ে সে সব জায়গায়, আমার শোতে সব জায়গায় গেছে, কিন্তু ওদের একটা বক্তব্য ক্লিয়ারলি ছিল, তুমি পারলে একা যাও কিন্তু মাকে নিয়ে যাওয়া যাবে না। পুরোপুরি ফ্যামিলি থেকে আইসোলেট করার ওনাদের টেন্ডেন্সি এটা ছিল। চ্যাটেও রয়েছে আমার কাছে যে একা যাও কিন্তু বাড়ির লোককে নিয়ে যাওয়া যাবে না। আর তো সেখানে আমার মা ইভেন এরকম হতো, ফ্ল্যাটে আমাদের যেখানে আমি থাকতাম নিউ টাউনে, সেখানে ফ্ল্যাটের নিচে এসে দাঁড়িয়ে আমায় কল করতো, আমি চলে এসেছি আয়, মা কিন্তু ওপরে উঠতো না, যখন থাকতো না তখন যেত, কিন্তু ও থাকতে কখনো যেত না, বিকজ সে পছন্দ করতো না। কিন্তু আমার যে ইনলজ আর কি, ওনারা এসে ওনারা নিজেদের টাইম মতো ওনারা থাকতেন, সে ছেলে থাকুক চাই না থাকুক থাকতেন। ইভেন আমার প্রিভেসি বলে ওখানে কিছু ছিল না, কারণ আমাকে না জিজ্ঞেস করে আমার সাথে, মানে আমার ঘরে নিজেদের মতো থাকা, এটা হতো, মানে আমার কোনো প্রিভেসি ওখানে ছিল না, আমাকে জিজ্ঞাসাও করা হতো না। তা আমার সেখানে সেই নিয়ে কোনো সমস্যা ছিল না, কারণ আমার মা যদি আমার সাথে থাকতে পারে বা কিছু, আমি ফ্যামিলি মনে করেছি, আমি দুজনকে নিয়ে সেম ভাবে আমার মায়ের জন্য যা করতাম ওই বাড়ির জন্য তাই করতাম, এটা সবাই দেখেছে, আমি সেইভাবেই চলেছি এতদিন। তো সেখানে অগস্ট মাসে যখন ওনারা এলেন, ওনারা 10 দিন থাকলেন, 11 দিনের দিন আমাকে ঘর থেকে সবাই মিলে বের করে দিলেন। এটা আমার সাথে হয়েছে। তো সেখানে কিভাবে বলে যে আমার মা ইনফ্লুয়েন্স করতো আমি জানি না। দুটো কথা এখানে, ওনার মা যে নিচে দাঁড় করিয়ে রেখে দিত ওনার শ্বশুর বাড়ির লোকেরা, ইনক্লুডিং হার হাজবেন্ড, we have written communications that we will adduce before the learned courts when and how it is required, we will adduce that. Secondly, বিয়ের আগে কিন্তু একটা মিসরিপ্রেজেন্টেশন করেছিল, যার কারণে 406 যে আইনটা, পুরনো আইনে, নতুন আইনে 316 সেটা লেগেছে। সেটা যে they used to represent themselves in a manner that they were actually not. The flat was told to have been bought by them. It was not. It was a rented apartment. However, ওনারা সাবস্ট্যান্সিয়েট, যে ওনাদের যে আর্থিক দিকে যে ওনাদের সমস্যা নেই সেটাকে সাবস্ট্যান্সিয়েট করার জন্য বাকি প্রপার্টিজ প্রচুর আছে, কিন্তু একটা মেয়েকে আজকে আশা দেখিয়ে তাকে বাড়িতে এনে যখন প্রমাণ করে যে মিথ্যে কথা বলা হচ্ছে, this is not something that a woman who has left her paternal home to stay with her in-laws will expect. অ্যান্ড বিয়ের আগেও প্রবাহানন্দের দিক থেকে একটা মোটা টাকা ডিমান্ড করা হয়েছিল, সেটাকে কিনা ডাউরি বলা যেতে পারে। এবং ইনফ্যাক্ট বিয়ের পরেও বিভিন্ন ট্রানজাকশন হিস্ট্রি আছে, প্রবাহানন্দীর ভাই বিভিন্নভাবে বিভিন্ন সময় টাকা চাইতো, এবং অনলাইন ট্রানজাকশন হিস্ট্রি আছে, সেগুলো আমরা কোর্টে প্রডিউস করবো।
একটা উল্লেখযোগ্য কথা, এটা আমি বলে রাখলাম। আরেকটা উল্লেখ করা উচিত, সবকিছু সত্ত্বেও সেই ফ্ল্যাটে যে ওনারা থাকতেন নিউ টাউনে, মোস্ট অফ দোজ আর্টিকেলস ওয়ার বট বাই হার। সেটা আপনারা সিজন লিস্টে দেখলেই বুঝতে পারবেন কি কি আর scene তারপরে হয়। তাকে তাড়িয়ে দেওয়া হয়। ইজ ইট নট আ মিসরিপ্রেজেন্টেশন? ইজ ইট সামথিং দ্যাট আ ওম্যান হু হ্যাজ লেফট হার প্যাটার্নাল হোম ডিজার্ভস? শি ডাজ নট। যার কারণেই মহামান্য আদালতের কাছে অ্যাপ্রোচ করে। আর আপনারা কি কোনো ফ্লাইটে উঠতে চাইবেন যদি আপনারা জানেন যে পাইলট এরকম ড্রাগ অ্যাবিউজ করে অ্যান্ড অ্যালকোহলিক? আপনারা মনে হয় না উঠতে চাইবেন। দেবলিনার শেষ 700 কথা বলার আছে? আমার এখন আর কিছু বলার বাকিটা 4 জুলাই নেক্সট হিয়ারিং ডেট আছে, সেদিনকে একটা আপডেট আপনারা পাবেন সেদিন হিয়ারিং কি হচ্ছে। আপাতত এইটুকুই থাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, বলো কি তোমরা প্রবাহ